আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা সাইকোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলব। ক্ষমতার পালাবদল তো আমরা সবাই দেখেছি। কিন্তু এই পালাবদলের পর এক শ্রেণীর মানুষের মানসিক অবস্থা আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে সেটা একটু গভীরভাবে ভাবার বিষয়। বিশেষ করে যারা বিগত ১৫ বছর ধরে ক্ষমতায় ছিলেন, সেই আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বর্তমান মনস্তত্ত্ব নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তাদের এই যে স্বপ্নবিলাস বা বলতে পারেন এক ধরনের ঘোর, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? চলুন ধাপে ধাপে এই বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আওয়ামী লীগের যারা অন্ধভক্ত বা কঠোর সমর্থক, তারা কিন্তু ভীষণ রকম স্বপ্নবিলাসী। তাদের আবেগটা খুব দ্রুত ওঠানামা করে। কেউ যদি এসে তাদের কানে কানে একটু আশার কথা শোনায়, সামান্যতম কোনো পজিটিভ খবর দেয়, অমনি তারা খুশিতে একেবারে কিন্তু টগবগ করতে শুরু করে। মনে হয় যেন এখনই তারা আবার সবকিছু ফিরে পেয়েছে। আবার উল্টো দিকে যদি আকাশের কোণে সামান্য একটু মেঘ দেখা যায় বা পরিস্থিতির সামান্য অবনতি হয়, তখন তাদের মন খারাপ হয়ে যায়। এই যে মানসিক দুদুল্যমানতা, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় নয়। এর পেছনে বড় কারণ হলো বিগত ১৫ বছরের শাসনকাল। ভাবুন তো একবার, ১৫টা বছর কিন্তু কম সময় নয়। একটা দীর্ঘ সময় ধরে তারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে। ব্যবসা বাণিজ্য, প্রভাব প্রতিপত্তি, যখন যা ইচ্ছে তাই করার একটা অবাধ ক্ষমতা, সবকিছুই কিন্তু তাদের হাতের মুঠোয় ছিল। এই ক্ষমতা ভোগ করতে করতে তাদের এমন একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছে যে জীবনটা বোধহয় এভাবেই চলবে, এর কোনো শেষ নেই। তারা নিজেদেরকে এতটাই সৌভাগ্যবান মনে করত যে তাদের ধারণা ছিল এই সুখের দিন কোনোদিন ফুরবে না। যারা একটু ধর্মকর্ম মানেন, তারা হয়তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতেন, কিন্তু তাদের কৃতজ্ঞতার মূল কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। তাদের বিশ্বাস ছিল শেখ হাসিনা তাদের জন্য রহমত এবং বরকত স্বরূপ। আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা, যাদের হয়তো বয়সের ভারে নুজ্জ অবস্থা, শরীরে নানা রোগ বিধি বাসা বেঁধেছে, লাঠিতে ভোট দিয়ে চলতে হয়, তারাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন যে শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। শুধু তাই নয়, তাদের ধারণা ছিল তিনি শতবর্ষী হবেন এবং আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন। মানে এখন যদি তার বয়স ৭৮ হয়, তাহলে আরো ২২ বছর তিনি অনায়াসেই রাষ্ট্র চালাবেন। এই বিশ্বাসটা কিন্তু কোনো মেকি বিশ্বাস ছিল না। এটা ছিল তাদের অন্তরের একদম গভীর থেকে আসা এক ধরনের অন্ধভক্তি। এখন পরিস্থিতি বদলেছে। শেখ হাসিনা দেশে নেই। কিন্তু তাদের সেই ভক্তি বা বিশ্বাসে কি কোনো চিড় ধরেছে? খুব একটা না। যারা পালিয়ে বিদেশে গেছেন কিংবা যারা এখনো দেশের ভেতরে ঘাপটি মেরে আছেন, তারা সবাই কিন্তু এখনো মনে করেন শেখ হাসিনা কোনো সাধারণ মানবী নন। তিনি যেন কোনো সুপার লেডি। তাদের যুক্তি হলো ৭৮ বছর বয়সটা কোনো বয়সই না। তাদের দৃষ্টিতে তিনি অনেক গুণী মানুষ। তারা প্রচার করেন যে তিনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, গোপনে দান খয়রাত করেন। হাজার হাজার ছেলেমেয়েকেও স্কলারশিপ দিয়ে পড়াচ্ছেন। ট্রাস্টের মাধ্যমে গরিবের চিকিৎসা করিয়েছেন। এই যে একটা মাদার অফ হিউম্যানিটি ইমেজ তারা নিজেদের মনে গেঁথে নিয়েছে, সেখান থেকে কিন্তু তারা কোনোভাবেই বের হতে পারে না। তারা বিশ্বাস করে যার অন্তর মানুষের জন্য এত কাঁদে, যিনি মানুষের পুরা শরীর দেখে সহ্য করতে না পেরে এশিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট বানিয়ে ফেলেন, আল্লাহ নিশ্চয়ই তাকে এভাবে ফেলে দেবেন না। তিনি অনেকদিন বেঁচে থাকবেন এবং
আবার বীর দর্পে ক্ষমতায় ফিরে আসবেন। সেই সাথে সাথে আবার সানাই বাজবে, নহবত বাজবে। এই সুখের স্বপ্ন তারা প্রতিনিয়ত দেখে যাচ্ছে। এখনো তারা গোপনে চোখের পানি ফেলে দোয়া করে। এই সেন্টিমেন্টটা বাইরের মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল কন্ডিশন, বা বলতে পারেন সাইকোপ্যাথিক। এই মানসিক অবস্থা তৈরি হওয়ার আরেকটা বড় কারণ হলো ডিনায়াল, বা অস্বীকার করার প্রবণতা। তারা কোনোভাবেই মানতে চায় না যে তাদের নেত্রীর কোনো ভুল ছিল। এস আলম, বেক্সিমকো বা সামিট গ্রুপের মতো বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলো যে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছে, দেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে, এই দায়ভার তারা কোনোভাবেই কিন্তু শেখ হাসিনার উপর চাপাতে রাজি নয়। এখানে তারা মনে করে নেতৃত্ব খুব ভালো মানুষ, তিনি তো এসবের কিছুই জানতেন না, বরং এই ব্যবসায়ীরাই নেত্রীর নাম ভাঙিয়ে এসব অপকর্ম করেছে। নিজেদের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্য তারা একটা কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছে। সেই জগতে শেখ হাসিনা হচ্ছেন ধোয়া তুলসী পাতা, আর বাকিরা সব সুযোগ সন্ধানী। নিজেদের এই বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন নেরেটিভ তৈরি করে, গান বাঁধে, কবিতা লেখে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়। তাদের এই কল্পনার ফানুসটা যাতে ফুটো না হয়ে যায়, সেজন্য তারা বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতাকে অস্বীকার করে। ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের কাছে ভালো না, আসিফ নজরুল অবশ্যই ভালো না, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভালো না, এমনকি ভবিষ্যতে যারা আসবে, হোক সেটা বিএনপি বা জামাত, কেউ তাদের কাছে ভালো না। তারা দশমুখে এদের সমালোচনা করে এবং নিজেদের মনকে সান্ত্বনা দেয়, এদের চেয়ে আমাদের সময়ই ভালো ছিল, এই বিষয়টি উল্লেখ করে। রাজনীতিতে যখনই কোনো ঘটনা ঘটে, তারা সেটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে। ধরুন, আমেরিকার কোনো রাষ্ট্রদূত ঢাকায় এলেন, সাধারণ মানুষ হয়তো ভাবছে এটা একটা রুটিন ভিজিট, কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা এর মধ্যে গভীর কোনো ষড়যন্ত্র বা সুসংবাদ খুঁজে বের করার চেষ্টা করে। শুধু তাই নয়, তারা গবেষণা শুরু করে দেয় এই রাষ্ট্রদূতের সাথে তাদের কোনো মন্ত্রীর আগে ভালো সম্পর্ক ছিল কিনা, কবে তিনি কার বাসায় দাওয়াত খেয়েছিলেন, কার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এসব পুরনো স্মৃতি হাতড়ে তারা একটা নিরাপত্তার আশ্রয় খোঁজার চেষ্টা করে। তারা ভাবে এই রাষ্ট্রদূত নিশ্চয়ই পিটার হাসের মতো হবেন না, তিনি হয়তো তাদের এই বিপদের দিনে তৃণ হতে উদ্ধারকর্তা হিসাবে আবির্ভূত হবেন। তারা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে, আর এই খড়কুটোটা হিসেবে তারা এখন বেছে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাদের আনন্দের কোনো সীমানা ছিল না। তারা মনে করে ট্রাম্পের সাথে তাদের দারুণ সম্পর্ক। এমনকি এমনও প্রচার করা হয় যে আমেরিকাতে থাকা আওয়ামী লীগের কর্মীরা নিজেদের পকেটের পয়সা খরচ করে ট্রাম্পের নির্বাচনের জন্য কাজ করেছে। তাদের ধারণা ট্রাম্প নিশ্চয়ই এত কৃতজ্ঞ হবেন না, এই উপকারের প্রতিদান তিনি নিশ্চয়ই দেবেন। তারা আন্তর্জাতিক রাজনীতির সমীকরণগুলোকেও নিজেদের মতো করে মেলায়। যেমন, তারা মনে করে ট্রাম্পের সাথে পুতিনের ভালো সম্পর্ক, আবার পুতিনের সাথে শেখ হাসিনার অনেক ভালো সম্পর্ক। শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় বা টিউলিপ সিদ্দিকির সাথে রাশিয়ার যে দহরম মহরম সম্পর্ক ছিল, সেটাকেও তারা এখন ট্রাম্পের সাথে লিঙ্ক করার চেষ্টা করে। মানে, আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু, এই থিওরি তারা আন্তর্জাতিক কূটনীতিতে প্রয়োগ করতে চায়। যখনই তারা দেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো সাফল্য পাচ্ছে, বা ট্রাম্প কোনো একটা কড়া স্টেটমেন্ট দিচ্ছেন, তারা ধরে নেয় এর সবকিছুই আসলে পরোক্ষভাবে শেখ হাসিনাকে কোনো না কোনো প্রক্রিয়ায় সাহায্য করার জন্য করা হচ্ছে।
বিপদে পড়লে মানুষ যেমন অলৌকিক কিছু আশা করে, এরাও বর্তমান সময়ে ঠিক তাই করছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে যখন দুজন উচ্চপদস্থ কূটনৈতিক ঢাকায় এলেন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে, তখন আওয়ামী লীগের অন্দরমহলে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সেটা কি? তখন তারা বলতে শুরু করলো, এরা আসলে এসেছে ডক্টর ইউনূসকে চাপ দিতে। কিন্তু কিসের চাপ? আওয়ামী লীগকে নির্বাচনে আনার চাপ। চিন্তা করে দেখুন, নির্বাচনের হয়তো আর খুব বেশি সময় বাকি নেই, বা রুটম্যাপ তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসিত করা হবে, সেটা বাস্তবসম্মত কিনা সেটা ভাবার সময় তাদের নেই। তারা মনে করে ট্রাম্প চাইলেই সব সম্ভব। প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে, আবার নতুন করে শিডিউল হবে। কিন্তু তাদের নেত্রীকে ফিরিয়ে আনতেই হবে। এই যে কথাবার্তাগুলো, এগুলোর মধ্যে সত্যতা কতটুকু আছে বা আদৌ কোনো ভিত্তি আছে কিনা, সেটা তাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো এই কথাগুলো বলে তারা এক ধরনের মানসিক শান্তি পায়। নিজেদের কর্মীদের চাঙ্গা রাখার জন্য, নিজেদের হতাশা কাটানোর জন্য এই গুজবগুলো তাদের কাছে টনিকের মতো কাজ করে। তারা মনে করে আমরা এখনো ফুরিয়ে যাইনি, আন্তর্জাতিক বিশ্ব বর্তমান সময়ে আমাদের সাথেই আছে। এই মন মানসিকতাটা কিন্তু নতুন কিছু নয়। অতীতে আমরা বিএনপির ক্ষেত্রেও একই জিনিস দেখেছি। বিএনপির যখন খারাপ সময় যাচ্ছিল, তখন মুশফিক ফজল আনসারী হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ের যখন কোনো প্রশ্ন করতেন, তখন বিএনপির নেতাকর্মীরা সেটা দেখে কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যেতেন। আর এখন আওয়ামী লীগ ঠিক তাই করছে। আমেরিকার কোনো নড়াচড়া দেখলেই তারা স্বপ্ন দেখতে শুরু করে। এই বুঝি নেত্রীটি ডাক পড়ল, এই বুঝি আবার জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো শুরু হবে। কিন্তু দেখুন, বাস্তবতা হলো সময়ের চাকা সবসময় এক জায়গায় কিন্তু স্থির থাকে না। যিনি ক্ষমতার মালিক, সৃষ্টিকর্তা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। গত ১৫ বছর যারা ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলেনি, আজকে তাদের এই অসহায় অবস্থা দেখে একটা জিনিসই শেখার আছে। সেটা হচ্ছে অহংকার পতনের মূল। তারা যে কল্পনার জগতে বসবাস করছে, যে হ্যালোজিশনের মধ্যে আছে, সেটা হয়তো তাদের সাময়িক স্বস্তি দিচ্ছে। কিন্তু রূঢ় বাস্তবতাকে তারা যত দ্রুত মেনে নেবে, ততই কিন্তু তাদের জন্য মঙ্গল। তারা যে কল্পনার জগতে বসবাস করছে, যে হ্যালোসিনেশনের মধ্যে আছে, সেটা হয়তো তাদের সাময়িক স্বস্তি দিচ্ছে। কিন্তু রূঢ় বাস্তবতাকে তারা যত দ্রুত মেনে নেবে, ততই তাদের জন্য কিন্তু মঙ্গল। বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে না থেকে, বা অলৌকিক কোনো সাহায্যের আশায় বসে না থেকে, তাদের উচিত ছিল নিজেদের ভুল ত্রুটিগুলো বিশ্লেষণ করা। কেন মানুষ তাদের উপর এতটা ক্ষুব্ধ হলো? কেন তাদের পালাতে হলো? এই আত্মসমালোচনাটা খুব জরুরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা এখনো সেই পুরনো বৃত্তেই আটকে আছে। তারা এখনো মনে করছে যা হয়েছে তা সাময়িক, এবং খুব শীঘ্রই তারা আবার আগের অবস্থান ফিরে পাবে। এই যে মিথ্যা আশার ছলনা, এটা তাদের রাজনৈতিক পুনর্বাসনের পথকে আরও কিন্তু কঠিন করে তুলছে। দেখুন, ক্ষমতা চিরস্থায়ী নয়, এবং জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসিয়ে দিতেও পারে না। এই সহজ সত্যটা তারা যত তাড়াতাড়ি বুঝবে, ততই রাজনীতির জন্য, দেশের জন্য, এবং তাদের নিজেদের দলের জন্য ভালো। কিন্তু আপাতত মনে হচ্ছে তারা সেই সত্যের মুখোমুখি হতে প্রস্তুত নয়। তারা তাদের স্বপ্নের জগতেই বিভোর হয়ে থাকতে চায়। দেখা যাক সময়ের পরিক্রমায় তাদের এই স্বপ্নভঙ্গ কবে হয়, নাকি তারা এই ঘুরের মধ্যেই থেকে যায়। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আমরা শুধু একটা আয়না ধরার চেষ্টা করলাম, যাতে বর্তমান পরিস্থিতির একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাওয়া যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।